দশকের পর দশক ধরে মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি যুক্তরাষ্ট্রের এক অলিখিত বার্তা ছিল, আমি থাকতে তোমাদের কোনো ভয় নাই। দেশগুলো সেই ভরসায় বুক বেঁধে কোটি কোটি ডলার ঢেলেছে মার্কিন অস্ত্রে, মার্কিন ঘাঁটিকে জায়গা দিয়েছে, ইসরায়েলের সঙ্গে স্বাভাবিকতার পথে হেঁটেছে। কিন্তু ইরানের সঙ্গে যুদ্ধ শেষে সেই পুরো হিসেবটাই উল্টে গেছে। মার্কিন ঘাঁটিগুলো নিরাপত্তার প্রতীকের পরিবর্তে পরিণত হয়েছে হামলার লক্ষ্যবস্তুতে। সৌদি তেলক্ষেত্র পুড়ছে, নেতানিয়াহুর ক্যারিয়ার টলছে, আর চীন রাশিয়া বসে বসে দেখছে আমেরিকার শক্তির বেলুন কিভাবে চুপসে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের মানচিত্র আঁকা হচ্ছে পুরোটাই নতুনভাবে। মার্কিন সামরিক বিশেষজ্ঞরা এতদিন গর্ব করতেন উপসাগর জুড়ে ছড়িয়ে থাকা তাদের 19টি সামরিক ঘাঁটি নিয়ে। বাহরাইন, সৌদি আরব, কুয়েত, কাতার, আরব আমিরাত, ওমান, পুরো উপসাগরীয় অঞ্চল মিলিয়ে 50,000 পর্যন্ত মার্কিন সেনা মোতায়েন থাকে। কিন্তু ইরানের পাল্টা হামলায় এই ঘাঁটিগুলো এখন কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মার্ক লিঞ্চ বলছেন, মাত্র 1 মাসের মধ্যে ইরান এই সামরিক স্থাপনাগুলোকে অকেজো করে দিয়েছে। বাহরাইনের নৌঘাঁটির কথা আলাদাভাবে উল্লেখ করে তিনি বললেন, মার্কিন পঞ্চম নৌবহর আর কখনো বাহরাইনে ফেরত আসবে বলে মনে হয় না। এটা এখন অনেক বেশি ঝুঁকি। নিউ ইয়র্ক টাইমস আগেই জানিয়েছিল এই ঘাঁটিগুলো প্রায় বাসের অযোগ্য হয়ে পড়েছে, কিন্তু পেন্টাগন এখনও সেটা সরকারিভাবে স্বীকার করেনি। সবচেয়ে মর্মান্তিক সত্যটা হলো এই ঘাঁটিগুলো আসলে উপসাগরীয় দেশগুলোকে রক্ষা করতে পারেনি, উল্টো সেগুলো ইরানের আঘাতের চুম্বক হয়ে উঠেছে। জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের আরেক গবেষক শানা মার্শাল এটাকে সহজ ভাষায় বললেন, মার্কিন ঘাঁটি রাখা এখন সুবিধার চেয়ে বোঝা হয়ে দাঁড়িয়েছে। যে চুক্তিটা একসময় ছিল তেলের বিনিময়ে সুরক্ষা, সেই লেনদেনের শর্তটা ভেঙে পড়েছে। কুইন্সি ইনস্টিটিউটের ট্রিটা পার্সি আরও সরাসরি বললেন, মার্কিন নিরাপত্তার ছাতাটা রীতিমতো ছিঁড়ে গেছে। এমনকি 2 সপ্তাহের যুদ্ধবিরতির চুক্তিতেও উপসাগরীয় দেশগুলোতে ইরানি হামলা সরাসরি বন্ধের কথা নেই, যা এই দেশগুলোকে আরও বিশ্বাসঘাতকতার অনুভূতি দিচ্ছে। এদিকে সৌদি আরবের জন্য ক্ষতির হিসাবটা এখন সংখ্যায় প্রকাশ পেয়েছে। সৌদি জ্বালানি মন্ত্রণালয় প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে যে ইরানি হামলায় দেশের পূর্ব থেকে পশ্চিম উপকূল পর্যন্ত বিস্তৃত গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে হামলা হয়েছে। একটি পাম্পিং স্টেশনে হামলার ফলে দৈনিক প্রায় 7 লাখ ব্যারেল তেল পাম্প করার সক্ষমতা নষ্ট হয়ে গেছে, যা সৌদি আরবের মোট তেল রপ্তানির প্রায় 10%। এর পাশাপাশি মানিফা এবং খুরাইজ তেল ক্ষেত্রে হামলায় আরও 6 লাখ ব্যারেলের উৎপাদন সক্ষমতা কমে গেছে। জুবাইল, রাস তানুরা, ইয়ানবু এবং রিয়াদের পরিশোধনাগারগুলোতেও আঘাত এনেছে ইরান। হরমুজ প্রণালী বন্ধ হওয়ার পর এই পাইপলাইনটি ছিল সৌদি তেল রপ্তানির বিকল্প পথ, সেই পথটাও এখন আঘাতের মুখে। এই পুরো যুদ্ধে সবচেয়ে বড় লুজার হিসেবে যার নাম উঠে আসে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মিডল ইস্ট আইয়ের বিশ্লেষণে বলা হচ্ছে, ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছায় তাহলে নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ারের শেষটা লেখা হয়ে যাবে। কারণটা সহজ, এই যুদ্ধ নেতানিয়াহুই শুরু করিয়েছেন। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে 1 ঘন্টারও বেশি সময় ধরে ট্রাম্পকে বোঝানোর পর ইরান আক্রমণে রাজি করান তিনি। কি প্রতিশ্রুতি দিয়েছিলেন? বলেছিলেন কয়েক সপ্তাহেই ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শেষ করা যাবে। বলেছিলেন হরমুজ প্রণালী বন্ধ করার ক্ষমতা ইরানের নেই। বলেছিলেন ইরানের ভেতর জনবিদ্রোহ শুরু হবে, সরকার পড়ে যাবে। তার একটিও সত্য হয়নি। উল্টো 6 সপ্তাহ পরেও ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে, হরমুজ দিয়ে একটি জাহাজও ইরানের অনুমতি ও অর্থ ছাড়া যেতে পারছে না, আর ইরানের ভেতরে একটাও সরকার বিরোধী বিদ্রোহ হয়নি। উল্টো বোমার আঘাতে জনগণ আরও বেশি সরকারের পাশে এসে দাঁড়িয়েছে। এখন ইরান মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী আঞ্চলিক শক্তি হিসেবে মাথা তুলে দাঁড়াচ্ছে। যখন নেতানিয়াহু 3 দশক ধরে ইরানকে ঠিক এই অবস্থান থেকে সরিয়ে রাখার চেষ্টা করে গেছেন, ইসরায়েলের হারেটস পত্রিকা এটাকে সম্পূর্ণ বিপর্যয় বলছে। জনমত জরিপেও নেতানিয়াহুর জোট এখন মাত্র 50 আসনের কাছাকাছি, যেখানে সরকার গঠনে দরকার 61। এক ইসরায়েলি সাংবাদিক নেতানিয়াহুকে তুলনা করেছেন হারমান মেলভিলের উপন্যাসের আহাবের সঙ্গে, যিনি নিজেই তিমি স্বীকার করতে গিয়ে শেষ পর্যন্ত ধ্বংস হয়ে গিয়েছিলেন। আর এই পুরো পরিস্থিতিতে সবচেয়ে লাভবান হচ্ছে চীন। মিডল ইস্ট আইয়ের বিশ্লেষণে বলা হচ্ছে, বেইজিং কেবল দূর থেকে দেখছে না, সক্রিয়ভাবে পরিস্থিতি নিজের পক্ষে টানছে। জাতিসংঘে হরমুজ প্রণালী খুলে দেওয়ার দাবিতে আনা বাহরাইনের প্রস্তাবে চীন ও রাশিয়া ভেটো দিয়েছে। চীনের জাতিসংঘের রাষ্ট্রদূত ফুকং সরাসরি বললেন, প্রস্তাবটি একপেশে, এটি শুধু ইরানকে দোষারোপ করেছে এবং সমস্যার মূল কারণ স্পর্শ করেনি। এই যুদ্ধ থেকে চীনের বার্তাটা পরিষ্কার, আমেরিকার একক পরাশক্তির দিন ফুরিয়ে আসছে। মার্কিন সামরিক শক্তির দাম্ভিকতা এখন ফাঁকা আওয়াজে পরিণত হয়েছে। এই সত্যটা চীন মনে রাখবে এবং কাজে লাগাবে। প্রশ্নেও নেতানিয়াহু কোন ঠাসা। একসময় তিনি ইসরায়েলিদের বোঝাতে সক্ষম হয়েছিলেন যে লেবাননের দলটি চূর্ণ হয়ে গেছে, কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হবার পর প্রক্সি বাহিনীটি প্রতিদিন
200টি করে ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উত্তরাঞ্চলে ছুটছে, পুরো অঞ্চল স্থবির করে দিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী নিজেই গোষ্ঠীটির শক্তিকে হাস্যকরভাবে কম আন্দাজ করেছিল। এখন ইরানের যুদ্ধবিরতির দাবিতে লেবাননও আছে, কিন্তু নেতানিয়াহু রাজি নন, কারণ থামলেই তার পতন অনিবার্য। তাই যুদ্ধবিরতির মাঝেও ইসরায়েল লেবাননে বোমা ফেলছে, মাত্র 10 মিনিটে 100টি লক্ষ্যে হামলা চালিয়েছে। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতির এই টালমাটাল সময়ে দুটো প্রশ্নই এখন সবচেয়ে জরুরি। প্রথমত, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে চুক্তি কি টিকবে? দ্বিতীয়ত, নেতানিয়াহু লেবাননে বোমা হামলা চালিয়ে যেতে থাকলে ইরান আবার কি আঘাত করবে? যদি তাই হয়, তাহলে ট্রাম্পের হাতে কার্ড কি? হরমুজ আবার বন্ধ হলে বিশ্ব তেলের বাজার আরেকবার ধসে পড়ে। ইয়েমেনের প্রক্সিরা এরই মধ্যে যোগ দিয়েছে ইরানের পাশে। লোহিত সাগরে হামলার সক্ষমতা তাদের আছে। সুয়েজ খাল পর্যন্ত যদি সংকটে পড়ে, তাহলে যে বৈশ্বিক অর্থনৈতিক বিপর্যয় আসবে সেটা কল্পনা করাও কঠিন। এই যুদ্ধে আমেরিকা বুঝে গেছে সামরিক শক্তি দিয়ে সবকিছু সমাধান হয় না। ইরান বুঝিয়ে দিয়েছে চাপের মুখে মাথা নত করা তাদের স্বভাব নয়। আর বিশ্ব বুঝে গেছে মধ্যপ্রাচ্য এখন আর আমেরিকার একক খেলার মাঠ নয়।